প্রথমটার জায়গায় সেকেন্ডটার জায়গায় থার্ড, এভাবে দুটো বাচ্চার পরে যে সমস্ত বাচ্চাগুলো হচ্ছে তারা আস্তে আস্তে উইক হচ্ছে। এবং যদি আমরা 6-7 নম্বর দেখি তখন আমরা দেখি যে একেবারেই মানে তার মধ্যে কোনো একটা ডিফর্মিটিস দেখা যাচ্ছে, বাচ্চাটা প্রপারলি ম্যাল নিউট্রিশন হচ্ছে। এবং এই যে প্রথম যে 6টা বাচ্চা তারা জন্মেছে হয়তো ঠিকঠাক, কিন্তু তাদের হেলথের দিকে নজর রাখা যাচ্ছে না, কারণ তাদের ফুডকে অ্যাসিওর করা যাচ্ছে না। ন্যাচারালি ম্যাল নিউট্রিশন হচ্ছে, ন্যাচারালি চাইল্ড হেলথটা ডেটোরিয়েট করছে। তাহলে হয়তো আমরা এইখানে আরবান সিভিলাইজেশনে শহরের বুকে বসে বুঝতে পাচ্ছি না যে গ্রামের কি অবস্থা। গ্রামে আমরা এই দুটো মার হেলথও প্রচণ্ড ড্যামেজ আমরা দেখতে পাই, অ্যাজ ওয়েল অ্যাজ যে বাচ্চার যে হেলথটা সেটা হচ্ছে যে চাইল্ড হেলথ, সেটা তাদেরও হেলথের খুব খারাপ অবস্থা। এবং ম্যাল নিউট্রিশন মানে প্রপারলি নিউট্রিশন হচ্ছে না বাচ্চাদের, সেটা খুব সাংঘাতিক জিনিস একটা দেশের পক্ষে। কিন্তু ম্যাল নিউট্রিশনের হচ্ছে আমরা আটকাতে পারছি না, ভারতবর্ষে প্রচুর বাচ্চা এই ম্যাল নিউট্রিশনে ভুগছে। তাহলে মাদার এবং চাইল্ড হেলথকে যদি পপুলেশনটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু আমরা প্রপার জায়গায় নিয়ে যেতে পারবো না, বা তাদের হেলথটাকে আমরা এশিওর করতে পারবো না। এই হলো 3টে পয়েন্ট। আরও আছে, আরো যেগুলো আমরা যেটা বলছিলাম যে কম্পিটিশনের কথা আমরা বললাম, সমস্ত কিছুতে একটা কম্পিটিশন, যেখানে যদি আমরা প্রপারলি সবাই সব কিছুর সুযোগ পাচ্ছি সেটা এক জিনিস, সেখানে কম্পিটিশন এক হেলদি কম্পিটিশন। কিন্তু প্রত্যেকটা জিনিসের যদি এতগুলো করে মানে কম্পিট করতে হয়, সেটা দ্যাট ইজ নট গুড ফর সোসাইটি। তো এই যে, এবং একটা জিনিস দেখ, একটা জবের জন্যে যদি এতগুলো লোক একসঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সেটাই পেতে হবে, কারণ জব আমাদের দেশে নেই। খুব যদি আমরা মাথা ঠান্ডা করে ভাবি তাহলে কি করবে তারা? ধর একটা জব আছে, তার জন্য 10,000 জন সেখানে কম্পিটিশন করছে। সেই 10,000 জনের মধ্যে থেকে মানে প্রত্যেকে চাইছে এনিহাও আমি ওই জবটা পাই। এই যে এনিহাও করতে গিয়ে মানুষ যে কি এক্সটেন্টে মানে খারাপ হয়ে যাচ্ছে সেটা সত্যি খুব দুর্ভাগ্যের। কিন্তু আবার উল্টো দিক থেকে ভাব যে মানুষটা খারাপ হচ্ছে কেন? তার তো মান এবং হুঁশ থাকা সত্ত্বেও সে একটা চাকরির জন্য এত তার মোরাল মানে ডেটোরিয়েশন হচ্ছে কেন? কারণ ঠিক এটার জন্যই যে ওই জবটা প্রত্যেকেরই চাই, মানে এনি এক্সটেন্ট তারা যেতে পারে ওই জবটার জন্য। সেটার কি বলতো বাবা? সেটা হচ্ছে এই কম্পিটিশনের জন্য। কম্পিটিশনের মূলে আসলে কি? কম্পিটিশনের মূলে হচ্ছে সেই আমাদের পপুলেশন। আমাদের এখানে যদি 20,000 সিট থাকে তাহলে 15 লক্ষ ছেলে নিটের জন্য পরীক্ষা দিচ্ছে। ন্যাচারালি প্রচণ্ড কম্পিটিশন, সেই জন্য আমরা আলাদা করে আবার টিউশন নিচ্ছি, আলাদা বই পড়ছি, আলাদা রকম আমাদের গ্রুমিং হচ্ছে, না করে উপায় নেই, বিকজ আমাদের এই কম্পিটিশনে দাঁড়াতে হবে এবং নিটটা ক্র্যাক করতে হবে। তাহলে এত কেন বাড়ছে? ডিউ টু দিস পপুলেশন। তাহলে বেসিক্যালি সমস্ত তোরা যদি খুব ঠান্ডা মাথায়, যে ইন্ট্রোডাকশন সেটা যদি আমরা খুব ঠান্ডা মাথায় পড়ি এবং দেখি যে প্রত্যেকটা যে মানে যেটা আমাদের ফোকাসড হয়ে আমাদের যে সামনে আসছে না, যে মানে খুব সমস্যা, মানে স্কুল ড্রপ আউট হচ্ছে। স্কুল ড্রপ আউট কেন হচ্ছে? কারণ তারা স্কুলে গেলে তাদের সংসার চলবে না, এই বাচ্চাগুলোকে দিয়ে কাজ করানো হচ্ছে, কোথাও একটা ইট ভাটায় বল, ইট তৈরি করা, অথবা অন্য যে কোনো চাইল্ড লেবার আমরা বলছি মুখে শেষ হয়ে গেছে, কিন্তু কোথাও শেষ হয়নি। এই বাচ্চাগুলো 7টা তার ভাই বোন আছে, তাকে কোথাও না কোথাও কাজ করতে হবে, কাজ করে টাকা রোজগার করতে হবে, তবে তার সংসার চলবে। তুই তাকে কি করে স্কুলে নিয়ে যাবি? তার মানে স্কুল ড্রপ আউটের বেসিক যে সমস্যা সেটা কিন্তু তুই দেখছিস সমস্যাটা স্কুল ড্রপ আউট, কিন্তু স্কুল ড্রপ আউটের পেছনে ইনার যে সমস্যাটা হাইড হয়ে আছে সেটা কি বলতো? সেটা পপুলেশন। এই এত কিছু, সমস্ত কিছুর জন্য, সেই জন্যই পপুলেশনটাকে আমাদের এই যে যা ইন্ট্রোডাকশন পার্টে আমি যা বললাম সেটা আমরা প্রত্যেকেই জানি অল্প বিস্তর,
আমরা সেভাবে মাথা ঘামাই, যে বললাম আমরা একটা শহরের মধ্যে থেকে আমরা এইসব নিয়ে এত বেশি মাথা ঘামাই না। আমরা এখন শুধু নিজেদেরটা বুঝি এবং আমাদের এখন নিট করতে হবে, সত্যি আমাদের এত মাথা ঘামানোর জায়গা নেই। কিন্তু আমরা পুরো ইন্ট্রোডাকশনটা পড়লে, চাইল্ড হেলথ বল, মাদার হেলথ বল, বা তোর কম্পিটিশন বল, হোয়াট এভার, সব কিছুর জন্যেই এবং এই যে তোর মানে ফিমেল মেল রেশিও কমে যাচ্ছে, এর জন্য প্রত্যেকেই চাইছে আমার মানে বয়, আই নিড বয় ফর মাই নেক্সট ডিসেন্ডার্স। তো কিছু করার নেই, ন্যাচারালি ওটা কমছে। তো এই যে গল্পটা, এই পপুলেশনটাকে তাহলে আমার কি করতে হবে না, আমাদের পপুলেশনটাকে রেস্ট্রিক্ট করতে হবে। দিস ইজ দ্য মেন থিং। তাহলে রেস্ট্রিক্ট করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কিছু কন্ট্রাসেপটিভের, মানে যা করলে কোনোভাবেই, বেসিক্যালি কন্ট্রাসেপটিভ মানে কি, আমরা দেখলাম স্পার্ম এবং এগ যদি প্রপারলি মানে প্রত্যেকবার ফার্টিলাইজ হয়, মানে 1 মাস 280 দিনের মধ্যে, 280 দিন তো একটা এমব্রায়ো ফর্ম হতে লাগে, এই সময়টা হচ্ছে সেফ। যদি কোনোভাবে ফার্টিলাইজ হওয়ার কোনো গল্প নেই, কিন্তু এর পর থেকে আবার যে কোনো সময় যদি হয়, মানে যে কোনো সময় যদি ফার্টিলাইজেশন, স্পার্ম আর এগ মিট হয়, তাহলে আবার ফার্টিলাইজেশন হয়ে যাবে, আবার এমব্রায়ো ফর্ম হয়ে যাবে। তাহলে কোনোভাবে আমার উদ্দেশ্যটা কন্ট্রাসেপটিভসের কি না, যার থ্রুতে আমাদের মানে আমরা আমাদের যে এগ এবং স্পার্ম কোনোভাবেই যেন ফার্টিলাইজ না করে। দিস ইজ দ্য বেসিক থিংস। এর মধ্যেই আমরা আজকে যেগুলো পড়বো সবই সমস্ত কিছু রিগার্ডিং দিস, এবং অল দ্য এসটিডিজ, যেটা আমরা আজকে অথবা নেক্সট ডে ডিসকাস করবো। আচ্ছা, এইটুকুনি অবধি কারোর কোনো সমস্যা আছে? বিতিশা, আজকে কি মাইক অন হচ্ছে? বিতিশা, ইজ দেয়ার এনি সমস্যা? স্নেহজিৎ, বুঝেছিস? হ্যাঁ ম্যাম। ইন্দ্রাণী? হ্যাঁ মিস। ওকে। অব্রদীপ? হ্যাঁ ম্যাম। অব্রদীপের নতুন চ্যাপ্টার কিন্তু শুরু হয়েছে। আচ্ছা, আমরা এইখানে দেখ বাবা, এই যে আমি এক্ষুনি বললাম যে আর্লি ডিটেকশন অফ এমব্রায়ো হচ্ছে। আর্লি ডিটেকশন অফ এমব্রায়ো কি হচ্ছে বলতো? সেক্স ডিটারমিনেশন হচ্ছে। প্রথমে একটু জানি যে এই অ্যামনিওসেন্টেসিসটা কি। অ্যামনিয়নের গল্প আমরা আগের দিন জেনেছি। অ্যামনিওসেন্টেসিস হচ্ছে, অ্যামনিয়ন আমরা জেনেছি। অ্যামনিয়নের ভেতরে ঠিক এইরকম একটা ফ্লুইড ফর্ম করে এবং বাচ্চাটা প্লেসেন্টার সঙ্গে জয়েন হয়ে থাকে, সেটাও আমরা কিন্তু আগের দিন খুব ইলাবোরেটলি ডিসকাস করেছি। এখন এই যে অ্যামনিওসেন্টেসিস প্রসেসটা কেন হলো? অ্যামনিওসেন্টেসিস মানে হচ্ছে তুই অ্যামনিওটিক ফ্লুইড, মানে এইখান থেকে সিরিঞ্জ দিয়ে তুই অ্যামনিওটিক ফ্লুইডটা নিচ্ছিস। আগে আমরা অ্যামনিওসেন্টেসিস বলবো, তারপরে আমরা আল্ট্রাসাউন্ড মানে ইউএসজি যেটা করতে দেয় সেটা আমরা করব। বিদিশা, তোর কি কোনো সমস্যা হচ্ছে নেটের? বিদিশা? আচ্ছা, তাহলে আমাদের গল্পটা হচ্ছে যে আমরা প্রথমে অ্যামনিওসেন্টেসিস করব, তারপরে আমরা ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফির কথা জানবো। দুটো ব্যাপারটা মানে অনেকটা এক বলতে মানে দুটোই হচ্ছে এমব্রায়োর কন্ডিশনটা আমরা ডিটেক্ট করি, মানে দুটোর কাজটা, দুটোর ফাংশনটা অনেকটাই এক। এবার দেখ, তুই অ্যামনিওসেন্টেসিস কেন করতে চাস? এখন যেহেতু মার এজটা আমাদের এই ধর আমাদের মানে একদম, যদি আমরা আরবান জায়গার কথা বলি, মেট্রোপলিটন সিটিসগুলোর বলি, যে এখন বিয়েটা অনেক পরে করছে মেয়েরা। তো যদি 25-এ আগে মা হতো, তাহলে এখন মা হচ্ছে প্রায় 35 থেকে 37 বছর বয়সে, 10 থেকে 12 বছর পিছিয়ে গেছে।
তার মানে মাদার বডির যে কোয়ালিটি অফ এগ, আমি বলেছিলাম ওখানে যে 25 ইয়ার্সটা হচ্ছে আইডিয়াল ফর এগ ফার্টিলাইজেশনের জন্য এবং চাইল্ড বার্থের জন্য। তাহলে যদি 12 বছর পিছিয়ে দিস তাহলে কোয়ালিটি অফ দ্য এগ, এবার এই সঙ্গে ছেলেদেরও কোয়ালিটি অফ দ্য স্পার্ম অনেকটাই কমে গেছে। ন্যাচারালি এই দুটো এগ এবং স্পার্ম ফিউজ করে মানে ফার্টিলাইজ করে ধর কোনো একটা অ্যাবনর্মালিটিস বাচ্চাটার মধ্যে দেখা যেতেই পারে। হ্যাঁ, এবং মার যেহেতু বয়সটা বাড়ছে, ন্যাচারালি দেখা গেল যে প্রপারলি হয়তো বাচ্চাটা ইউট্রাসে না হয়ে, যেটা আমরা অন্যদিন বলছিলাম যে অনেক সময় হয় যে ইয়ের মধ্যে মানে আমাদের একটোপিক প্রেগনেন্সি মানে ফ্যালোপিয়ান টিউবুলের মধ্যে হয়ে গেল বা প্রপার জায়গায় প্রপারভাবে হলো না, তো এইরকম অনেক সমস্যা তো দেখা দিচ্ছে। তা এই অ্যামনিওসেন্টেসিসের থ্রুতে বাচ্চাটার মধ্যে কোনো ডেভেলপমেন্টে প্রবলেম আছে কিনা, এর ঠিক টাইমে হার্টটা বিল্ড হয়েছে কিনা, এর কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে কিনা, কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। আগে অ্যামনিওসেন্টেসিস এত পপুলার ছিল না যতটা এখন পপুলার হয়েছে। এখন একটু আরবান এরিয়াতে যখনই দেখছে বাবা এবং মার এজটা বেড়ে গেছে তখনই অ্যামনিওসেন্টেসিসের দিকে নিয়ে যাচ্ছে। এটা দোষের নয়, এটা যে সবসময় একটা ডায়াগনস্টিক টেস্ট বললেই আমরা বলি ও ফালতু, ও পয়সা নষ্ট, ওসব করে কোনো লাভ নেই, তা ব্যাপারটা কিন্তু নয়। যেহেতু এজটা দুজনেরই বেড়ে গেছে, ন্যাচারালি কোনো অ্যাবনর্মালিটিস থাকতেই পারে। সো এই অ্যামনিওসেন্টেসিসের দিকে আমরা নিয়ে যাচ্ছি। এবং এই অ্যামনিওসেন্টেসিসটা কি হচ্ছে বাবা, যে এখানে কিন্তু তাহলে আমরা মোটামুটি কি কি দেখতে পারি। এক হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, প্লাস হচ্ছে এনি ক্রোমোজোমাল অ্যাডভান্টেজ, হ্যাঁ নিউরোলজিক্যাল। ঠিক আছে, এই দুটো হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারবো। আমরা কি করছি বাবা, অ্যামনিওটিক ফ্লুইডটা আমরা নিচ্ছি এবং নিয়ে এখান থেকে সিম্পল সিরিঞ্জ দিয়ে এই ফ্লুইডটা আমরা নিয়ে নিচ্ছি। এই ফ্লুইডটাকে তারপরে সিম্পল কালচার করছি। এই ফ্লুইড থেকেই কিন্তু আমরা এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে কিনা এবং নিউরোলজিক্যাল ডিফর্মিটিস কোনো রকমভাবে বাচ্চার ব্রেনটা ঠিক মতন ডেভেলপ হচ্ছে কিনা এই সমস্ত দূরত পেয়ে যাচ্ছে ইনফরমেশন, দ্যাট ইজ গুড। কিন্তু যেটা করার নয় বাবা সেইটা হচ্ছে এটা তুই করতেই পারিস, বিদেশে করছেই সেক্স ডিটারমিনেশন, বিদেশে বলেই দেওয়া হয় যে তোমার মানে প্রথম 3 মাসের মধ্যে তুমি জানতে পেরে যাচ্ছিস যে তোর মেল বেবি আছে না ফিমেল বেবি। কিন্তু আমাদের দেশে এই অ্যামনিওসেন্টেসিসে করে সেক্স ডিটারমাইন করছে, করে দেখছে ফিমেল ফিটাস, অমনি সেই ফিটাসটাকে এমটিপি দিয়ে সরিয়ে দিচ্ছে, জাস্ট নষ্ট করে দিচ্ছে অ্যাবর্শন করিয়ে। ন্যাচারালি সেক্স মানে রেশিওটা তো ফিমেল মেল সেক্স রেশিওটা তো গন্ডগোল হচ্ছে, প্লাস হচ্ছে যে এটা একটা ইল্লিগাল কাজ হচ্ছে। কারণ এইভাবে কখনোই তুই ফার্টিলাইজ করে তারপরে সেটাকে ডিটারমাইন করিয়ে সেটাকে ফিটাসটাকে তুই নষ্ট করে দিতে পারিস না। তো সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখলো যে এইভাবে চলতে থাকলে প্রচণ্ড মুশকিল দিন আসছে, কারণ সেক্স রেশিওটা যদি ঠিক না থাকে সেটা আবার আরও খারাপের দিকে নিয়ে যাবে। ন্যাচারালি তখন এই অ্যামনিওসেন্টেসিসের মধ্যে সেক্স ডিটারমিনেশনটাকে ইল্লিগাল বলা হলো এবং সমস্ত নার্সিংহোম হসপিটালস সব জায়গায় বলে দেওয়া হলো কোনোভাবেই যেন সেক্স ডিটারমিনেশন না হয়। বাকি অ্যামনিওসেন্টেসিসের যে গল্প, যদি ডাক্তারদের ডাউট থাকে যে এতে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বা নিউরাল কোনো প্রবলেম হতে পারে, গো ফর দ্যাট, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট সেক্স ডিটারমিনেশন হবে না। এবং এই জন্যই আমরা ইউএসজি যদি এমনি আমাদের কোনো কারণে দরকার হয় আমরা ওখানে দেখব যে নো সেক্স ডিটারমিনেশন বলে লেখা আছে। আচ্ছা, এবার ইউএসজির ক্ষেত্রে কি হয়? ইউএসজির ক্ষেত্রে দেখ বাবা, এই জায়গাটা অলরেডি ফ্লুইড আছেই, তুই বাইরে থেকে আলট্রাসাউন্ড ওয়েভ নিয়ে ওয়েভটা পাস করিয়ে সেই ওয়েভটা আবার যখন মানে ব্যাক করছে ভেতরের কি অবস্থা সেইটা তুই মনিটরে পুরো পেয়ে যাচ্ছিস। সেই জন্য 3 মাস, 6 মাস এবং 9 মাসে
3বার, এখন এই দাঁড়িয়েছে 3বার আল্ট্রাসাউন্ড করানো হয় বাচ্চাটা কেমন গ্রো করছে, কোনো সমস্যা হচ্ছে কিনা এইসব দেখার জন্য। এই আল্ট্রাসাউন্ডেও কিন্তু এই ফ্লুইডটাকে ইউজ করা হচ্ছে, এবং এই ফ্লুইডটাকে ইউজ করার সাথে সাথে সেই সমস্যাটা হচ্ছে যে জোর করে সেক্সটা জানতে চাওয়া হচ্ছে, এবং ফিমেল ফিটাস হলে ওটাকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। ন্যাচারালি ইন অ্যামনিওসেন্টেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইউএসজি আমরা কি করেছি, সেক্স ডিটারমিনেশনটাকে বন্ধ করে দিয়েছি। তো এই জন্য এই অ্যামনিওসেন্টেসিসের প্রসেসটা কিন্তু নিট পয়েন্ট অফ ভিউতে ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য আমি অ্যামনিওসেন্টেসিস জিনিসটা কি হয় উইথ ডায়াগ্রাম এক্সপ্লেন করলাম, এবং কি কি কারণে হয়, আর এর সঙ্গে আল্ট্রাসাউন্ডের কি রিলেশনশিপ সেটাও বললাম, কেন করব সেটাও বললাম। এটুকুনি ঠিক আছে? হ্যাঁ মিস। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। স্নেহজিৎ বুঝেছিস না চলে গেলি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এবার অ্যামনিওসেন্টেসিসের পর আমরা এই যে অ্যামনিওসেন্টেসিসের আগে যে বিষয়টাকে উঠিয়ে এনেছিলাম, দ্যাট ইজ দ্য কন্ট্রাসেপটিভ পার্ট, যার থ্রুতে আমরা পপুলেশনটাকে রেগুলেট করব এবং কমাবো, এবং প্রত্যেকবারই যদি আমাদের ইন্টারকোর্স হয় যাতে ফার্টিলাইজেশনটা না হয়ে যায়, এগ এবং স্পার্ম দুজনেই ফার্টিলাইজ মানে মিট না করে, সেই জন্য কিছু প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সেই প্রসেসটা হচ্ছে কন্ট্রাসেপটিভ, যেটার সম্বন্ধে আমাদের প্রচুর ভালোভাবে জানতে হবে, সো দ্যাট কি আমরা এইগুলোকে ইউজ করতে পারি এবং দেশের প্রত্যেকটা লোকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা থাকে যে এইগুলো প্রচণ্ড দরকার ফর ডেলি লাইফ, যাতে আমাদের পপুলেশনটা আন্ডার কন্ট্রোল হয়। যত সমস্যাই দেখছি আমরা, এখন আবার অন্যরকম একটা সমস্যা চারিদিকে দেখা যাচ্ছে, তাই নিয়ে বিতর্ক তুঙ্গে, তাই নিয়ে অনেক কিছু সব, কিন্তু তুই যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখিস না যে এত কাণ্ডর মূলে, এত কিছুর মূলে কিন্তু সেই একই জায়গায় এসে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে যে ওভার পপুলেশনের জন্য কম্পিটিশন ইজ হাই, এবং প্রত্যেকেই কম্পিটিশনটাকে যে কোনো এক্সটেন্টে নিয়ে যাচ্ছে, এবং তাতেই এই এত সমস্যা হচ্ছে। তাহলে আমাদের ফুল ফোকাস থাকতে হবে যে আমাদের দেশের জনসংখ্যাটা যেন, পপুলেশন যেন রেস্ট্রিক্টেড হয়। তার জন্যই আমরা কি করব, কন্ট্রাসেপটিভের দিকে যাব। এবার দেখ যে কন্ট্রাসেপটিভের মধ্যে আমাদের কিছু ন্যাচারাল জিনিস আছে, ন্যাচারালগুলোর থেকে ন্যাচারালগুলো কতটা ফ্রুটফুল সেটা আমি পরে বলছি। কিছু ন্যাচারাল মেথড আছে যেটা প্রথম থেকে ছিল, মানে মানুষ যখন মানে নেচার কিছু দিয়ে রেখেছে আর মানুষ যখন কন্ট্রাসেপটিভ মানে অন্য কন্ট্রাসেপটিভ মেডিকেটেড কন্ট্রাসেপটিভসগুলো জানতো না, তখনও নেচার যাতে প্রত্যেকবার, কারণ প্রত্যেকটা ফার্টিলাইজেশন যদি একটা করে এমব্রায়ো জন্মায় সেটা একটা মানে বিভৎস ব্যাপার। আর আমাদের ঠিক পাখিদের মতন ব্রিডিং সেশন বা অন্য যে কোনো মানে যে কোনো আমরা যদি দেখি, মানে আমাদের অ্যানিম্যাল কিংডমে দেখি হায়ার ইয়েতে সবসময়ই আমরা দেখব যে কোনো একটা পার্টিকুলার ব্রিডিং সিজন আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্রিডিং সিজন নেই, কারণ হোমোসেপিয়েন্স ওই স্বাধীনতাটুকু নেচার দিয়েছে, কিন্তু মানুষ সেই লিবার্টিটাকে কি করে ইউটিলাইজ করবে এবং কতটা ইউটিলাইজ করবে সেটা মানে শেখেনি, এবং আমাদের দেশে তো আরও বেশিভাবে শেখেনি। ন্যাচারালি কিছু জিনিস মানে যেটা মেনে চললে হয় সেটাও এখানকার লোকেদের মেনে চলে না, যার জন্য আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যাই হোক, নেচার আমাদের কি দিয়েছে আগে আমরা দেখে নিই। খাতা আছে? একটু লেখ না মেথড আর প্রেসক্রিপশনটা। মেথড লিখে রাখ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে নিচে এই বছর এসছে কোয়েশ্চেন। মেথড হচ্ছে বেসাল বডি টেম্পারেচার চার্টিং। বেসাল বডি টেম্পারেচার চার্টিং। ডেসক্রিপশনে কি বলছে, আইডেন্টিফাইজ দ্য লিউটিয়াল ফেজ অফ menstrual cycle by post ovulatory
increase in basal body temperature, all other days are considered fertile. তার মানে আমরা এইটা বলেছিলাম যে যখন যেদিনকে একটা রিলিজ হয় সেদিনকে বডি টেম্পারেচার, ফিমেল বডি টেম্পারেচার, বেসাল বডি টেম্পারেচারটা একটু বাড়ে। তাহলে তোকে কি করতে হচ্ছে? চার্টিং কেন বলছে? কারণ তুই তোর মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে থেকে এইভাবে ছাড়া এই সাইকেলটাকে ধরা যায় না। সাইকেল বলছে তো, মানে ননস্টপ জিনিসটা ঘুরছে। আমরা কোন দিনটাকে ফার্স্ট ডে ধরবো? যেদিনকে ব্লিডিং আমার ফার্স্ট হলো সেটাই আমার ফার্স্ট ডে। তোদের যে পরীক্ষা আছে রোববার, তোরা পড়াশোনা করছিস? হ্যাঁ ম্যাম। গুড। স্নেহজিৎ করেছিস? খুলেছিস বইটা? ম্যাম কিছুটা করেছি, আর আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো ইনক্লুডেড না, এগুলো ইনক্লুডেড না। সিলেবাস পেয়ে যাবে, পুরোনোগুলো ইনক্লুডেড। রিপ্রোডাকশন ইন অর্গানিজমস আছে আর হিউম্যান রিপ্রোডাকশন আছে। আচ্ছা। তো হিউম্যান রিপ্রোডাকশন ভালো করে পড়িস বাবা, তারপর এটার কন্টিনিউশনটা আমরা পেয়ে যাবো তার থ্রুতে। তাহলে আমি হিউম্যান রিপ্রোডাকশন পড়াতে গিয়ে বলেছিলাম বাবা যে বেসাল বডি টেম্পারেচারটা সেই সময় রাইজ হয়। এবার ব্লিডিং এর ফার্স্ট ডে থেকে আমরা বডি টেম্পারেচার নেওয়া শুরু করলাম। বডি টেম্পারেচার নেওয়া মানে কি? যে ফিমেল তারই বডি টেম্পারেচার সে নিজেরটা মনিটর করবে। এর জন্য তো সে হসপিটাল যাবে না, হসপিটালের সময় নেই থার্মোমিটার দিয়ে বডি টেম্পারেচার দেখার। সিম্পল একটা চার্ট করে বডি টেম্পারেচারটা দেখবে। ধর প্রত্যেক দিন যাচ্ছে 98 ডিগ্রি ফ্যারেনহাইট, রোজ যাচ্ছে। এর ধর 15 দিনের মাথায় 15th ডেটে, এই একদিন ধরে 15 দিনের মাথায় দেখা গেল এটা হয়ে গেল 99 ডিগ্রি ফ্যারেনহাইট। 1 ডিগ্রি বডি টেম্পারেচার রাইজ করেছে ওর চার্টে। তার মানে এই যে 15 দিনের এর পর থেকে পিরিয়ডটা খুব রিস্কি পিরিয়ড হয়ে গেল। মানে ওভিউলটা চলে এসছে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে ট্রাভেল করা শুরু করে দিয়েছে। তার মানে 15 দিন থেকে ট্রাভেলিং হচ্ছে। এই সময় যদি ইন্টারকোর্স হয়, দ্যাট ইজ কল্ড কপুলেশন, যেটা আমরা পড়েছিলাম, তাহলে কিন্তু ফার্টিলাইজ হয়ে যাবে। তাহলে এই 15 থেকে আরো 5 দিন প্লাস মাইনাস 5 দিন হচ্ছে আমার রিস্কি জোন থাকবে ফর ফার্টিলাইজেশন। এই সময় কোনোভাবেই যেন ইন্টারকোর্স না হয়। 5 দিনের মধ্যে ও ট্রাভেল করে ভেজাইনা দিয়ে বেরিয়ে গেল, আবার 20 থেকে তুই আপ টু এই ব্লিডিং ফেজ তোর জন্য সেফ হয়ে যাচ্ছে। ন্যাচারালি তুই সে কদিন আবার ইন্টারকোর্স করতে পারিস। দিস ইজ দ্য বেসিক মানে থিংস, যেটা বেসাল বডি টেম্পারেচার চার্টিং। কিন্তু এর মধ্যে ন্যাচারাল মেথড কোনোটাই কিন্তু সিকিওর নয়, কারণ কখনো কখনো হতে পারে কারোর ক্ষেত্রে দেখা গেছে যে বেসাল টেম্পারেচার রাইজ হলো না। কখনো কখনো দেখা গেল যে সে রোজ করে, 15 দিনের দিন সে করলো না। ন্যাচারালি সেই 15 দিনের দিন ধর বিয়ে বাড়ি খেতে গেছে, একটা অন্য জায়গায় আছে, তার কাছে থার্মোমিটার নেই। 15 দিনে 1 ডিগ্রি রাইজ হয়েছিল সেটা বুঝলো না, 16 দিনে সে দেখলো আবার ঠিকই আছে। এবার তার মধ্যে তখন ইন্টারকোর্স হচ্ছে, তাহলে কিন্তু ওখানে ফার্টিলাইজড হয়ে যেতে পারে। সুতরাং এই যে বেসাল বডি টেম্পারেচারটা মাসের প্রত্যেক দিন যতদিন না 1 ডিগ্রি বাড়ছে ততদিন অবধি, এবং তারপর থেকে রোজ এই যে টেম্পারেচার চার্টিং করা, এটা একটা মানে ফিজিবল ব্যাপার নয়, প্র্যাকটিক্যাল নয়। স্টিল ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে বা ন্যাচারাল মানে প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং হিসেবে এটাকে রাখা হয়। কারণ এইভাবে নেচার আমাদের একটা কিন্তু মানে ইন্ডিকেট করছে যে এই সময়টা রিস্কি জোন, এই সময়টা যদি আমাদের ফার্টিলাইজেশন হয় তাহলে এই সময় এমব্রায়ো ফর্ম হতে পারে। এবং প্রত্যেক ফার্টিলাইজেশনে যদি 280 ডেজ অন্তর যদি একটা করে এমব্রায়ো ফর্ম হয়, তাহলে পপুলেশন প্রচণ্ড বেড়ে যাবে, এক্সপ্লোশন হয়ে যাবে, যেটা আমাদের দেশে অলরেডি হয়ে গেছে। এবার দেখ ক্যালেন্ডার ক্যালকুলেশন লিখবি কিন্তু এটা, হ্যাঁ
ক্যালেন্ডার ক্যালকুলেশন, সার্ভিক্যাল ক্যালেন্ডার ক্যালকুলেশন বলছে প্রেডিক্টস দ্য ফার্টাইল পিরিয়ড বাই মেনস্ট্রুয়াল ডেটিং। এই যে ক্যালেন্ডার ক্যালকুলেশন, এটাও একটা ভুলভাল। কারণ কি, আমরা ধরে নিচ্ছি 14 দিনের মাথায় 14th ডেতে ওভুলেশনটা হয়েছে। এটা আশা করি সবাই বুঝে গেছিস, 1 ডিগ্রি রাইজ হবে। এইখানেও ধরা হচ্ছে, এইখানে আবার ওই রাইজ ফাইজ ধরাই হচ্ছে না, এখানে একদম পাতি ধরা হলো যে 14th ডেতেই, একদম যেন কেউ এসে বলে দিয়ে গেছে 14th ডেতেই ওভুলেশন হয়েছে, ব্যাস। তার মানে 1 থেকে 13 দিন মেনস্ট্রুয়েশন, এই ব্লিডিং ফেজটা বাদ দিয়ে ধর 1 থেকে 6 দিনের অবধি ব্লিডিং চলেছে, 7 দিন থেকে চলে আরো 7 দিন আপ টু 13 দিনের অবধি চললো ইন্টারকোর্স। তারপরে আবার 14 দিন থেকে 5 দিন অফ দিয়ে দেওয়া হলো, আবার শুরু হয়ে গেল। এই যে 14 দিনে হবে, এটা একটা অ্যাভারেজ, জেনারেলি হয় 10 দিনেও হতে পারে, আবার 18 দিনেও হতে পারে। সুতরাং এভাবে কখনোই এটা বলা যায় না। কিন্তু এইটা সমস্যা হচ্ছে, এই ক্যালেন্ডার ক্যালকুলেশনটা গ্রামের দিকে খুব চলে, যার জন্য ওইখানে পপুলেশনটা এত হিউজ। কারণ এটাকে ওরা একদম বেদবাক্য মনে করে, আনফর্চুনেটলি। তাহলে আমরা যে ক্যালেন্ডার ক্যালকুলেশনটা পড়লাম, দ্য প্রেডিক্টস দ্য ফার্টাইল পিরিয়ড বাই মেনস্ট্রুয়াল ডেটিং, 14 দিন ধরে করলাম, কিন্তু 14 দিনেই যে ওভুলেশন হবেই এটা কোথাও কেউ বলতে পারে না। কোনো একটা মাসেই হয়তো 15 দিনে হলো, কোনোটায় 13 দিনে হলো, কোনোটায় 9 দিনে হয়ে গেল, কোনোটায় আবার 25 দিনে হলো, ইট ডিপেন্ডস। সুতরাং দিস ইজ নট দ্য আইডিয়াল ওয়ান। অ্যাকচুয়ালি ন্যাচারালগুলো ওই যে বললাম কোনোটাই খুব এটা আইডিয়াল নয়, তবুও আমাদের এটা পড়তে হবে এবং এটা আছে। সার্ভিক্যাল মিউকাস মনিটরিং, Cervical mucus identifies beginning and end of fertile period from cervical secretion. যখন এই যে বিগনিং হচ্ছে, এই সময় সার্ভিক্যাল মিউকাসটা একটু বেশি রেটে প্রডিউস হয়। কারণ কি, যাতে পেনিসের পাথটা স্লিপারি হয় এবং ইজিলি কপুলেশন বা ফার্টিলাইজেশনটা মানে ইন্টারকোর্সটা হতে পারে। তো ন্যাচারালি এই মিউকাসটার ওপর ডিপেন্ড করে আমি ধরতে পারি যে যদি খুব থিকেন মিউকাস হয়, তার মানে বুঝতে হবে যে আমার এই সময় ওভামটা বা সেক্রিশন খুব বেশি হচ্ছে। থিকেন না হলেও সেক্রিশনটা হাই হচ্ছে, তখন আমার ধরতে হবে যে এই সময় আমার ওভামটা ট্রাভেল করছে, তাই ন্যাচারাল মেথডে স্লিপারি মিউকাস সেক্রিশন হচ্ছে, যেই ওটা হয়ে যাবে মানে ট্রাভেল করে বডি থেকে বেরিয়ে যাবে, তখন আমার এই ডিসচার্জটা, হোয়াইট ডিসচার্জটা কমে যাবে। কিন্তু বেসিক্যালি এটারও কিন্তু অ্যাজ সাচ কোনো সেরকম প্রুফ পাওয়া যায় না। অনেকের এমনি হোয়াইট ডিসচার্জ একটু বেশি হতে পারে বিভিন্ন কারণে, সেটা নর্মাল তাদের পক্ষে, আবার কারুর একেবারেই না হতে পারে। এগ ট্রাভেল করছে বলেই যে হোয়াইট ডিসচার্জ হচ্ছে, এটা একদম মানে বেসলেস, কিন্তু স্টিল এটা আছে। আচ্ছা, ল্যাকটেশনাল অ্যামরফিয়া, ম্যাক্সিমাইজ সাপ্রেশন অফ ওভিউলেশন ডিউরিং ব্রেস্ট ফিডিং, এফেক্টিভ লিমিটেড টু 6 months পোস্টপার্টাম। এর মানে বলছে মা যতদিন ফিডিং করছে, 6 মাস অবধি, আমি বলেছিলাম যে 6 মাস অবধি একটা বাচ্চা কমপ্লিটলি মার ব্রেস্ট ফিডের ওপর ডিপেন্ড করে, এবং 6 মাসের পর সেই জন্য আমাদের জেনারেলি রাইস সেরিমনিটা হয়। তো তারপরে অন্য ফুড বাচ্চাকে এক্সপোজ করা হয় অন্যান্য ফুডে, কারণ তখন এনজাইমসগুলো বেসিক্যালি সব আস্তে আস্তে তৈরি করতে পারে, সব এনজাইমস না, ভাতের রাইস কার্বোহাইড্রেটটা স্পেশালি, এবং তার সঙ্গে কিছু প্রোটিয়েজেস করে আস্তে আস্তে। তো যাই হোক, এই যে 6 মাস যে একদম বাচ্চা ডিপেন্ড করছে ব্রেস্ট ফিডিংয়ের ওপর, সেই 6 মাস যতদিন মা শুধু মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, সেই কদিন ধরা হচ্ছে যে ওভুলেশন হয় না। সেক্ষেত্রে এই পুরো পিরিয়ডটাই হচ্ছে রিস্কি নয়, কিন্তু এটারও কিন্তু ওই রকম কোনো মানে এটার কোনো এফেক্টিভনেস খুব কম। অনেকের এই সময় হয় না, পুরোটাই হচ্ছে মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে 6 মাস, তার 6 মাস পরে অটোমেটিক্যালি শুরু হয়।
কারোর কারোর আবার বাচ্চাটা হয়ে যাওয়ার পরের মান্থ থেকেই, মানে পরের মান্থ মানে একটা তো প্রথমে বাচ্চাটা হয়ে যাওয়ার পর ধর পুরো 1 মাস ধরে একটা ব্লিডিং চললো, তারপরে আবার 1 মাস ঠিক 28 দিন পরে আবার ব্লিডিং শুরু হলো, তার মানে তার এগ ফর্মেশনটা বন্ধই হয়নি। এটা হতেও পারে, প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা সিস্টেম। কাজে এই যে 6 মাস, এই 6 মাসটা বেসিক্যালি বলছে যে ওভুলেশন হচ্ছে না, নন রিস্কি জোন, কিন্তু এই 6 মাসের মধ্যেও অনেক ফার্টিলাইজেশন হয়ে যায় এবং 1 বছরের মধ্যে 2টো বাচ্চাও হয়ে যায়। ঠিক আছে, তো এইটা তবু আমাদের পড়তে হবে, ল্যাকটেশনাল অ্যামরফিয়া। তারপরে হচ্ছে সিম্পটোথার্মাল মেথড। এটা কি? Based on cervical mucus monitoring, calendar calculation and basal body temperature charting, monitoring provides redundancy. তার মানে হচ্ছে তুই একটা জিনিস না নিয়ে এই দুটোকে যদি মার্চ করছে, একটা বডি টেম্পারেচারটাও মার্চ হচ্ছে এবার নিচ্ছে, আর একটা হচ্ছে তোর মিউকাসটাকেও নিচ্ছে, এই দুটোকে মার্চ করিয়ে দুটোই যদি আমি মনিটরিং করতে পারি, তাহলে ন্যাচারাল মেথডে যে হ্যাঁ আমার এই কটা দিন ফার্টাইল ডেজ এটাকে আমি অ্যাভয়েড করলাম, বাকি দিন আমার ইন্টারকোর্স হলো, কিছু হলো না, কিন্তু স্টিল এই পুরো ব্যাপারটাই অত্যন্ত কি বলবো, মানে চলে না, প্লেন অ্যান্ড সিম্পল। কারণ এগুলো কোনোটাই একদম যে অথেন্টিক সেটা আমরা বলতে পারি না, এগুলো প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ ভ্যারি করে এবং সিস্টেম ওয়াইজ রেজাল্ট দেয়। কাজেই ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথড একদমই ভুলভাল, কিন্তু আমাদের সিলেবাসে আছে এবং গ্রামের দিকে এইটা ভীষণভাবে ফলো করা হচ্ছে। আমরা যদি ডাক্তার হয়ে গ্রামে গিয়ে কাজ করি, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এই জিনিসটাকে বন্ধ করে এটার প্রপার যে আমরা মেডিকেটেড ফর্মে নিয়ে আসবো, উইথ পিলস উইথ কন্ডোমস, যে আমরা পরে যেটাতে যাব সেইটাতে নিয়ে চলে আসবো। কারণ এটার জন্যে ওয়ান অফ দ্য রিজন যে ন্যাচারাল মেথডটা ফলো করা হচ্ছে ফর পপুলেশন আউটব্রেক। এবার দেখ এইখানে আবার ন্যাচারাল এর থেকে একটু বেটার হচ্ছে নন মেডিকেল অ্যান্ড মেডিকেল কন্ট্রাসেপটিভ। খাতা আছে তো? খাতায় কি লেখা হচ্ছে নাকি আমি একাই বকে যাচ্ছি? প্লিজ লেখ, কারণ এইগুলো কিন্তু ওইভাবে বইতে পাবি না। ভাবিস না যে ম্যাম গল্প করছে, আজকে তো পুরো গল্পের মুডে আছে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন এসছে, প্রত্যেকবারই কন্ট্রাসেপটিভের ওপর কোয়েশ্চেন আসে, হরমোনের ক্ষেত্রে কম্পোজিশন আসে, সো উই শুড বি ভেরি কেয়ারফুল। ইন্দ্রাণী দুঃখ করে কোথায় চলে গেল? আচ্ছা ঠিক আছে, তো নন মেডিকেল অ্যান্ড মেডিকেল কন্ট্রাসেপটিভ। কি হয়েছিল ইন্দ্রাণী, চলে গেলি কেন? ইন্দ্রাণী শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আবার লিঙ্কের সমস্যা। ওকে, টাইপস অফ আইডিস অ্যান্ড হচ্ছে মানে মেডিকেটেড এবং নন মেডিকেল এবং মেডিকেল। নন মেডিকেটেড এর মধ্যে বলছে দিস মানে ইন্ট্রা ইউটেরিয়ান ডিভাইসেস, আইইউডিস, ইন্ট্রা ইউটেরিয়ান ডিভাইসেস। আমি লেখাবো ওটা পরে, এখন তোরা একটু ব্যাপারটা শোন, তারপরে আমি লেখাবো। দিস আইইউডিস exert their contraceptive action by producing a sterile inflammatory response in the endometrium by its mechanical contraction. This does not contain any therapeutic agents. Example হচ্ছে SS plastic লিপেস লুপ এসছিল বাবা, এইবার নিট দিস ইয়ার। কি ডিভাইস? মেডিকেটেড, নন মেডিকেটেড, ন্যাচারাল ব্যারিয়ার কি? ডালকন সেলস অ্যান্ড সেলফ টি কয়েল। বাবা তার মানে এইটা হচ্ছে এর মধ্যে কোনো মেডিসিন থাকবে না, কোনো থেরাপিউটিক এজেন্ট নেই,
মেডিকেল মানে আমি বলতে চাইছি ধর কোনো স্পার্মিসাইডস নেই যেটা স্পার্মগুলোকে ডিস্ট্রয় করে দিল, কোনো টক্সিন নেই, এটা একটা কাইন্ড অফ ব্যারিয়ার মেথড আমরা বলতে পারি, যেটা কি করবে যে ইনফ্ল্যামেটরি রেসপন্স ইন দ্য এন্ডোমেট্রিয়াম বাই ইটস মেকানিক্যাল ইন্টারাকশন। এন্ডোমেট্রিয়াম কোথায় পড়েছিলাম বাবা? ইউট্রাসে পড়েছিলাম। ইউট্রাসে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা চেঞ্জ হয়, তাই তো? প্রত্যেক মেনস্ট্রুয়েশনের সময় চেঞ্জ হয়। আর যদি মেনস্ট্রুয়েশন আমার না হয়, আমার যদি ফার্টিলাইজেশন হয়ে গিয়ে থাকে, তাহলে ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামে গিয়ে অ্যাটাচড হয়, আমি প্রেগনেন্ট হয়ে যাই। সেই যে সেই এন্ডোমেট্রিয়ামে কি করে দেয়? ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করে, এমন রকম করে দেয় এন্ডোমেট্রিয়ামটাকে যেখানে ফার্টিলাইজড হলেও ওখানে এসে ইমপ্ল্যান্ট হতে পারছে না। জিনিসটা মানে উট্রাস থেকে নিচের দিকে নেমে সার্ভিক্স বা ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে গেল ফার্টিলাইজড এগটা। এটা কিন্তু কোনো দোষের নয়, এই কারণে দোষের নয়, তখনও কিন্তু ফিটাস ফর্ম হয়নি, প্রেগনেন্সি হয়নি, এটা কিন্তু এমটিপি করানো হচ্ছে না, এটা কিন্তু ফিটাসকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে না, এটা কিছুই হলো না। একটা ফার্টিলাইজড এগ হয়েছিল, সেই এগটাকে আমি এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট করালাম না, দ্যাটস অল। এর মধ্যে আর কোনো কিছু গন্ডগোল কিছু নেই। তাহলে এই যে এন্ডোমেট্রিয়াম যখন আমি করালাম না, সেই সমস্ত এই এক্সাম্পলসগুলো একটু লিখে রাখ না, পড়ে দেবো, তোরা দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি। ওটা একটু দেখা যায়। কপি কর। তাহলে প্লাস্টিক দিয়ে দিতে পারিস এন্ডোমেট্রিয়ামের গায়ে, পাতি প্লাস্টিক শেপড কোনো একটা ব্যারিয়ার, যার জন্য ওই এন্ডোমেট্রিয়ামের গায়ে গিয়ে ওটা স্টিক করবে না। এবার যদি মেডিকেটেড করি, অ্যান্টি ফার্টাইল এজেন্ট থাকবে। These IUDs are capable of delivering pharmacologically active anti-fertility agent. Example, copper bearing IUDs, progesterone releasing IUDs. There are two types of medicated, একটা হচ্ছে copper bearing আর একটা হচ্ছে hormonal release। এই আইউডিস মানে এইখানেও তুই ইউট্রাসে দেখ, ইন্ট্রা ইউটেরিয়ান ডিভাইসই বলছিস, হ্যাঁ, ইন্ট্রা যখন তুই বলছিস তার মানে ইউট্রাসের গায়েই তুই দিবি। এন্ডোমেট্রিয়ামের গায়ে তুই এমন একটা মেমব্রেন দিয়ে রাখলি বা প্লাস্টিক দিয়ে রাখলি, সেটাকে কোনোভাবে ইনফ্ল্যামেট করে দিলি যাতে ও গিয়ে স্টিক করতে পারলো না। সেই ইন্ট্রাইউরান ডিভাইসই তুই দিচ্ছিস উইথ অ্যান্টি ফার্টিলিটি এজেন্ট। কপার টি যে আছে, ইউট্রাসের ছবি আমি তোকে দেখাচ্ছি, তোদেরকে আরো ইজি হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু আগে আমি একটু জেনে নিই। কপার টি যে আছে সে Cu2+ আয়ন রিলিজ করতে থাকে এবং Cu2+ আয়নসগুলো স্পার্মটাকে নষ্ট করতে থাকে। প্লাস এই যে Cu2+ আয়নের প্রেজেন্সে ওই যে ফার্টিলাইজ যদি এগ হয়েও থাকে, সে ইউট্রাসের গায়ে গিয়ে ইমপ্ল্যান্ট হতে পারবে না। প্রোজেস্টেরন রিলিজিং কি? যতদিন প্রোজেস্টেরনটা রিলিজ করবে তার মানে এন্ডোমেট্রিয়াম থিকেন হচ্ছে, তার মানে আমার এন্ডোমেট্রিয়াম যদি ড্যামেজ হয়ে না ব্লিডিংটা হয়, তাহলে নতুনভাবে গ্রাফিয়ান ফলিকেল ম্যাচিওর করবে না, নতুন এগ ফর্ম হবে না। তাহলে যতদিন প্রোজেস্টেরন রিলিজ করতে থাকবে ততদিন কোনো এগ ফর্ম হবে না। তুই রোজ যদি ইন্টারকোর্স করিস তাহলেও কিন্তু ফার্টিলাইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ কোনো এগই রিলিজ হচ্ছে না ডিউ টু দিস প্রেজেন্স অফ প্রোজেস্টেরন। তাহলে কপারের জন্য এবং প্রোজেস্টেরনের জন্য একটা হচ্ছে তুই ওটাকে স্টিক করতে, ইমপ্ল্যান্ট করতে দিচ্ছিস না বা স্পার্মগুলোকে ড্যামেজ করে দিচ্ছিস, আর আরেকটার মধ্যে হচ্ছে যে প্রোজেস্টেরন একটা হরমোন দিয়ে তুই সেটাকে মানে তোর এগটা রিলিজ হচ্ছে না, ন্যাচারালি ফার্টিলাইজ হয়ে যাওয়ার কোনো গল্পই নেই। বুঝেছিস? ন্যাচারালের সঙ্গে এটা অনেক বেশি অথেন্টিক।
কারণ তুই ইউট্রাসের ওপর যাই করিস, মেডিকেটেড করিস বা নন মেডিকেটেড করিস, তুই কিন্তু ইউট্রাসের মধ্যে নয় ইমপ্ল্যান্ট করতে দিচ্ছিস না, নইলে তুই নতুন করে ইউট্রাসের মধ্যে প্রোজেস্টেরন দিয়ে নতুন এক্সেল ফর্মই করতে দিচ্ছিস না। ন্যাচারালি এটা অনেক অনেক বেশি অথেন্টিক একটা জিনিস। চলে আসবো নেক্সটটায়। আচ্ছা, এইবার দেখ আমরা কিছু দেখব বার্থ কন্ট্রোল মেথডস। দেয়ার আর 5 টাইপস অফ বার্থ কন্ট্রোল মেথডস। এইটা কিন্তু আমাদের বোর্ড এক্সামের কোয়েশ্চেন। ছোট কোয়েশ্চেন তো আসতেই পারে, নিটে যেমন এবার ফট করে দিয়ে দিয়েছে। জেনারেলি কন্ট্রাসেপটিভটা দেশের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেই জন্য সিবিএসসি এটাকে ইনক্লুড করেছে, অল স্টেট বোর্ডস ইনক্লুড করেছে, যাতে 12-এ মানে মেয়েরা ধরে নেওয়া হচ্ছে যে 18-তে 12 দিচ্ছে, তারপরেই মানে যে কোনো রুরাল এরিয়াতে প্রচণ্ড রকম একটা বিয়ে দেওয়ার প্রেশার থাকে। তাহলে যদি প্রেশারাইজ হয়ে কারোর বিয়ে হয়ও, সে যেন প্রপারলি বার্থ কন্ট্রোলটা সে যেন ইউজ করতে পারে এবং আর্লি বা ইম্যাচিওর মাদার যেন না হয়ে যায়। এবং 18-য় বিয়ে দেওয়া মানে 18 থেকে নেক্সট তার মেনোপজ অবধি প্রায় ধরে নে 54 ধর, হিসেব করতে সুবিধা হবে, 40 বছর 40 ইয়ার্স সে ফার্টাইল থাকছে। 40 ইয়ার্স মানে একটা 40 ইয়ার্সের মধ্যে 40 × 12 আছে, এতগুলো এগ সে রিলিজ করছে, তার মানে 480টা তার বাচ্চা হতে পারে। তুই বুঝতে পারছিস রেঞ্জটা একজনের? তাহলে এই যে এখন থেকে এটা শুনতে বা বলতে খুব হাসি পাচ্ছে বা আমরা মনে হয় পাগল নাকি, পাগল নয় বাবা, এটা দিস হ্যাপেন্ড। তো এই যে এত বড় একটা যে মানে লাইফ স্প্যান যে রয়েছে, এইটা ধরে তার কতটা মানে কতগুলো বাচ্চা তার হতে পারে, এতটা পুরো হচ্ছে তার রিপ্রোডাক্টিভ লাইফ একটা মেয়ের। তাহলে সেই রিপ্রোডাক্টিভ লাইফে সে যদি তার যদি 480-র মধ্যে 4বারও যদি একটা মেয়ের হয়ে যায়, একদম ফার্স্ট ডিজিটটা নিলাম, তাহলেও এটা বিশাল ব্যাপার। সেই জন্যই এত ইম্পর্টেন্স দিয়ে রিপ্রোডাক্টিভ হেলথটা এত ডিটেলসে পড়ানো হচ্ছে, যাতে আমরা প্রত্যেকেই এই ব্যাপারে খুব কনসার্নড হই এবং দেশের পপুলেশনের কথাটা মাথায় রাখি, যাতে মনে রাখি যে আমরা 15 লক্ষ পরীক্ষা দিচ্ছি, 20,000 জনকে নেওয়া হচ্ছে ফর নিট, দিস মাচ কম্পিটিশন। তো এই কম্পিটিশনের নাম্বারটা আমরা কি করে কমাতে পারি? একমাত্র তখনই কমবে যখন আমাদের পপুলেশনটা কমবে। এবং পপুলেশন কমতে গেলে আমাদের বার্থ কন্ট্রোল মেথডসগুলো ইউজ করতে হবে। বার্থ কন্ট্রোল মেথডসের মধ্যে আমরা প্রথমেই জেনে নেবো, এটা হচ্ছে আমাদের বোর্ড এক্সাম বলে আমি এটা লিখতে যাচ্ছিলাম। বোর্ড এক্সামে এইখান থেকে 3 নম্বরের কোয়েশ্চেন আসে, যেখানে আমাদের 5টা কন্ট্রাসেপটিভস বা বার্থ কন্ট্রোল মেথড, কন্ট্রাসেপটিভসের থেকে বেটার টু সে বার্থ কন্ট্রোল মেথড আমাদের ইউজ করা হয় 5টা। আচ্ছা, এবার কোনটা আমরা চুজ করব সেটা ডিপেন্ড করছে ওয়ান্স হেলথ, রিলেশনশিপ স্ট্যাটাস, লাইফস্টাইল অ্যান্ড রিপ্রোডাক্টিভ প্ল্যান। আমরা যে এই যে 5টা দিচ্ছি, এই 5টার মধ্যে আমার পক্ষে কোনটা সুটেবল সেটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু চুজ করব যে কোনটা আমার সঙ্গে যাবে। কারণ এইটা এমন একটা জিনিস, এই যে সেক্স, এখন আবার লোকে আবার দাবি করে এই দেশে যে ফ্রি সেক্স করে দেওয়া, মানে তাহলে আর কোনো কিছু মানে পপুলেশনে কোনো বাপ মা থাকবে না। যাই হোক, এখনও নেই, তখন আরোই থাকবে না। তো মানে সেই জন্য সেক্সটা হচ্ছে বেসিক নিডের মধ্যে পড়ে। তো সুতরাং কোনো ল করে কিছু করে কোনোভাবেই বন্ধ করা যাবে না, আনলেস অ্যান্ড আনটিল তুই অ্যাওয়্যার করছিস লোককে যে দিজ আর দ্য থিংস, ইউজ দেম, আর তুমি পপুলেশনটা রেস্ট্রিক্ট করো। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে, এই যে 5টা মেথডসের মধ্যে একটা হচ্ছে স্টেরিলাইজেশন মেথড। একটা বা দুটো বাচ্চা হওয়ার পর একেবারে স্টেরিলাইজেশন করে দাও। স্টেরিলাইজেশন মেথডদের মধ্যে কি হচ্ছে আমরা সেটা পড়বো, কিন্তু আগে আমরা মেথডগুলো জেনে নিই।
একটু একটু নোট ডাউন করবি, কিন্তু 5 টাইপসটা নোট ডাউন করবি, বইয়ের মধ্যে সবগুলো নাও থাকতে পারে। লিখছিস? স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন, তলার পয়েন্টটাও লিখবি যেটা বেবি পিঙ্কে লেখা আছে, দ্যাট ইজ পার্মানেন্ট। নেক্সট ওয়ান হচ্ছে লং অ্যাক্টিং মেথড। লং অ্যাক্টিং অনেক দিন চলবে, কিন্তু লং অ্যাক্টিংয়ে অনেক দিন চলবে কিন্তু রিভার্সেবল। তুই যদি চাস যে গ্যাপ হবে দুটো বাচ্চার মধ্যে, তাহলে তুই একটা বাচ্চা হয়ে যাওয়ার পর একটা আইইউডি ইউজ করলি, তারপরে আবার সেটা 6 বা 7 বছর পরে তুই সেটা যদি যখন সেটা সেই মানে ধর কপার বেরোচ্ছে বা প্রোজেস্টেরন বেরোচ্ছে, একটা সময় তো শেষ হয়ে গেল, তখন তুই আবার ফার্টিলাইজ হয়ে গেলি, মানে তোর ফার্টিলিটি আবার ফিরে এলো। তো রিভার্সেবল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শর্ট অ্যাক্টিং মেথড, এটা যেমন বেশ কিছু বছর থাকবে। আর শর্ট অ্যাক্টিং কি? পিলস। তোর প্রত্যেক মাসে when you are taking pills you are not fertile, যে মাসে তুই পিলসটা নিবি না you are fertile, so reversible. ব্যারিয়ার মেথড অফকোর্স রিভার্সেবল, কারণ আমরা জানি ব্যারিয়ার মেথড আমরা পড়বো। ব্যারিয়ার মেথডে অ্যাজ সাচ কোনো কিছু আমাদের না ভেতরে ইনজেক্ট করছি, না কিছু খাচ্ছি, না আমরা কোনো লাইগেশনের দিকে যাচ্ছি, আমরা সিম্পল একটা ব্যারিয়ার দ্যাট ইজ কন্ডোম আর ডায়াফ্রাম নিয়ে বা স্পঞ্জেস নিয়ে বা সার্ভিক্যাল ক্যাপ নিয়ে স্পার্ম আর এগটাকে ফার্টিলাইজ করছি না। তার মধ্যে কন্ডোমটা হচ্ছে ওয়েল পপুলার, ইন গ্লোবালি খুব পপুলার। ন্যাচারাল রিদম মেথড, এটাও একটা ভুলভাল মেথড কিন্তু রিভার্সেবল। ন্যাচারাল হচ্ছে মেনস্ট্রুয়েশনের 5 দিন, তারপরে হচ্ছে ওই যে 10 দিন, 10 থেকে 19 দিন হচ্ছে খুব সাংঘাতিক পিরিয়ড, এই জায়গাটা লাল দিই। আবার 20 থেকে 28 দিন হচ্ছে, এটা লাল দেব না। 10 থেকে 19 দিন সাংঘাতিক পিরিয়ড এইটা, এবং উইথড্রল মানে অ্যাট দ্য ম্যাক্সিমাম এক্সাইটমেন্ট, সেক্সুয়াল এক্সাইটমেন্ট, যদি পেনিসটাকে উইথড্র করে নেওয়া হয়, তাহলে ওখানে সিমেন্টটা যদি ভ্যাজাইনাতে রিলিজ না করা হয়, সেক্ষেত্রে সেটা উইথড্রল মেথড। সেটা হচ্ছে যে সেক্ষেত্রে ফার্টিলাইজেশন হবে না, উইথড্রল মেথড। উইথড্রল মেথড আর এই দুটোর মধ্যে দেখ এখানে লেখা আছে লিস্ট এফেক্টিভ। লিস্ট এফেক্টিভ মানে এটা একেবারেই নন ফাংশনাল, কারণ তখন এই যে উইথড্রল মেথডটা হয় না, তার কারণ হচ্ছে তখন মানে সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় এমন একটা ব্যাপার যে প্রপারলি উইথড্রলটা তখন হয় না, কাজে ওখানে সিমেন্টটা রিলিজ হয়ে যায়, ফার্টিলাইজেশন হয়। আর সেকেন্ডলি আমি যেটা মেনস্ট্রুয়েশনের ব্যাপারে বলছিলাম, কখনোই ওই রকম 10 থেকে 19 দিনের মধ্যে হবে তার কোনো মানে নেই, 20 দিনের মাথাতেও হতে পারে, আবার 9 দিনের মাথাতেও হতে পারে। কাজেই সেই ক্ষেত্রে এই যে ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংটা একেবারেই ভুলভাল। এইবার যে আমাদের যে কন্ডোমের গল্পটা, সেইটা হচ্ছে সেটা হচ্ছে যে 71 to 86% মোটামুটি এটা মানে এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং এটা ফাংশনাল এই কারণে, কারণ কন্ডোম দিয়ে বা স্পঞ্জেস দিয়ে বা ডায়াফ্রাম দিয়ে বা সার্ভিক্যাল ক্যাপ দিয়ে তুই ইজিলি প্রোটেকশন নিতেই পারিস, প্রোভাইডেড যে কোনো অ্যাক্সিডেন্টাল কেসে। কেন 71 to 86%? কারণ কোনো অ্যাক্সিডেন্টাল কেসে কোনোভাবে এই কন্ডোমটা ড্যামেজ হয়ে গেল বা এই সার্ভিক্যাল ক্যাপটা ড্যামেজ হলো, এই তারপরে তোর এই ডায়াফ্রামটা ড্যামেজ হলো, ন্যাচারালি সেই সময় কিন্তু স্পার্ম এগের সঙ্গে মানে মিলে ফার্টিলাইজ হয়েই যাবে। তো ন্যাচারালি এটা যদিও গ্লোবালি অ্যাকসেপ্টেড, স্টিল এরও কিন্তু মানে এফেক্টিভনেস হচ্ছে 71 to 86%। এবার দেখ পিলস, প্যাচেস, শর্টস মানে তুই ইঞ্জেকশনে প্রোজেস্টেরন নিয়ে নিলি, ঠিক আছে। রিংস, যদি তুই কোনো রিংসে ধর কোনো রিংস বসিয়েছিস যে ফার্টিলাইজ হবে না একেবারে, তো
তো সেই ক্ষেত্রেও যেটা হচ্ছে যে সেখানে 84 to 91 পিলসটাও কিন্তু অ্যাকসেপ্টেড, ওয়েল অ্যাকসেপ্টেড মেথডস, কারণ পিলসটা হচ্ছে তোর অনেকভাবেই হচ্ছে ফার্টিলাইজেশনকে প্রিভেন্ট করছে, কারণ এখানেও সেই হরমোন বেসিক্যালি সমস্ত ইস্যুটাই মানে ওভুলেশন বল, মেনস্ট্রুয়েশন বল, ফার্টিলাইজেশন বল এবং ইমপ্ল্যান্টেশন বল সবটাই কিন্তু হরমোন দিয়ে রেগুলেটেড। তো হরমোনটাকে যদি আমরা নিজেদের কন্ট্রোলে আনতে পারি তাহলে কিন্তু আমরা পপুলেশনটা মানে ফার্টিলাইজেশনটাকে স্পেশালি আমরা ইন্টারকোর্স করলেও ফার্টিলাইজেশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবার হচ্ছে লং অ্যাক্টিং মেথড, যেটা আমরা বললাম যে এইখানে তুই একটা জায়গায় Cu2+ দিয়ে রাখ, বা প্রোজেস্টেরনের একটা ক্যাপসুল বল তুই এখানে বসিয়ে দে, ধীরে 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 প্রোজেস্টেরন রিলিজ করছে, তোর এন্ডোমেট্রিয়ামটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। এখানে কপার তুই দিয়ে দে, এই যে কপার তুই দিয়ে দে এন্ডোমেট্রিয়ামের গায়ে, ওই কপার রিলিজ হচ্ছে, ব্লাস্টোসিসটা ওখানে গিয়ে অ্যাটাচ হচ্ছে না। ন্যাচারালি আইউডিজ অ্যান্ড দিস একদম লাইগেশন, তুই ফ্যালোপিয়ান টিউবটা কেটেই দিয়েছিস এখান থেকে, ওভারি থেকে দুদিকে, যে এগটা বেরোচ্ছে সেই এগটা এখানে পৌঁছচ্ছেই না। তুই রেগুলার সেক্স করলেও তোর কোনোভাবেই ফার্টিলাইজেশন হবে না। সেম অ্যাজ ভ্যাসেক্টমি, যে ভাস ডিফারেন্স দিয়ে, ভ্যাসেক্টমি কেন নাম, যে ভাস ডিফারেন্স দিয়ে স্পার্মটা আসতো সেইখানে তুই লাইগেশন করিস, সেটা কেটে দিয়েছিস। ন্যাচারালি স্পার্মটা আসছে না, কিন্তু বাকি সমস্ত কাজ হচ্ছে পেনিস দিয়ে, শুধু স্পার্ম রিলিজ হচ্ছে না, সিমেন আসছে না। ন্যাচারাল মানে সিমেনের মধ্যে স্পার্ম নেই, সেক্ষেত্রেও দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ। তবে কি এটা হচ্ছে পার্মানেন্ট, তুই চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবি না, বা করতে চাইলে খুব কম এটা আবার রিভার্স করে, তো ইরিভার্সেবল বালাই ভালো, তো পার্মানেন্ট মেথড হয়ে যাচ্ছে, বাট এটা হচ্ছে মোস্ট সুটেবল পার্ট। কোথায় অসুবিধা আছে? কারোর কিছু বুঝতে অসুবিধা আছে? 5 effective parts। না ম্যাম, না ঠিক আছে। এইটা প্রত্যেকবার এটা থেকে আসে, এবার এটা থেকে নিচে আসেনি। তোদের বেলায় এই জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে গেল। কেমিস্ট্রি অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। The first oral contraceptive, norethindrone, was synthesized by Carl Jesse in 1951. That is graphical look, so আমরা পরে আসবো। তাহলে কার্ল জেসি হচ্ছে ফার্স্ট যিনি ওরাল কন্ট্রাসেপটিভটা শুরু করেছিলেন, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট 99.9% এফেক্টিভ যদি কারেক্ট তুই নিস। এখন মাঝখানে তুই মেনস্ট্রুয়েশনের 1 থেকে 24টা থাকে, কোনোটায় 24টা থাকে, কোনোটায় 30টা থাকে। পুরোটা আমার এটাতে কতটা আছে, এটাতে হোপ একদম সানডে মানডে করে দেওয়া আছে, দিয়ে 24টা আছে, যে স্ট্রিপটা দেখানো হচ্ছে 24টা। মানে তুই ফার্স্ট যেদিনকে তোর ব্লিডিং ডেট, আমি বারবার বলছি ব্লিডিং ডেটটা কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে, ফার্স্ট ব্লিডিং ডেটা হচ্ছে সাইকেলের নাম্বার 1 ডে। সাইকেলের ভালো করে লিখ না, আবার 7 দিন মনে হলে মুশকিল। সাইকেলের নাম্বার 1 ডে তুই কন্ট্রাসেপটিভ পিলসটা নেওয়া শুরু করলি। মানডে ওয়েডনেসডে করে তো লেখা আছে, ঠিকই আছে। যদি নাও হয়, তুই যদি এমনি পিলসের মতো এটাকে কনজিউম করিস, কোনো অসুবিধা নেই। 1 থেকে নিলি, 24 দিন নিলি, 24 থেকে নেক্সট ব্লিডিং ফেজ অবধি তোর অফ ডে। যখন তোর অফ ডে
তখনও তুই ইন্টারকোর্স করতে পারিস, যখন ইউ আর টেকিং দ্য পিলস তখনও তুই ইন্টারকোর্স করতে পারিস, কোনো কিন্তু চিন্তা নেই। 99% এটা এফেক্টিভ। ঠিক আছে, 24 দিন 24টা খেলি, খাওয়ার পর ব্রেক দিলি, ব্রেক দেওয়ার পর আবার তোর মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো, আবার তুই ইউ আর টেকিং দ্য পিলস। এটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এতে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের মতন দেশে, যেখানে মানে মেয়েদের ওপর প্রেগনেন্সিটাকে চাপিয়ে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমরা হয়তো আরবান এরিয়ায় না বুঝতে পারলে রুরাল এরিয়ায় হয়, যে বিয়ে করেছে বা প্রেগনেন্ট হতে হবে, একটা বাচ্চা হবে না, দুটো বাচ্চা, যেমন আমরা দেখে থাকি। তো সেক্ষেত্রে যদি এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলসটা থাকে তাহলে মেয়েরা নিজেরাই এইটাকে মানে রেগুলেট করতে পারে। তো এই যে ন্যাচারাল হরমোন ইস্ট্রাডয়েল, আমরা জানি ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, এটা হচ্ছে ফিমেল হরমোন। ওরাল কন্ট্রাসেপটিভ, এটা হচ্ছে যে স্ট্রাকচারটা, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের স্ট্রাকচার আমরা এখন করব না এই মুহূর্তে, আমরা যখন 11টা রিভাইজ করব তখন হরমোনের আন্ডারে আমাদের এই দুটো স্টেরয়েড হরমোনের জাস্ট বেসিক স্ট্রাকচারটা আছে, ঠিক এরকমই আছে, কিন্তু আমরা তখন করব। ঠিক আছে, এস্ট্রাডায়ল অ্যান্ড প্রোজেস্টেরন, ওরাল কন্ট্রাসেপটিভ contains synthetic version of two hormones produced naturally by the body, estrogen and progesterone. Both hormone have role in the female menstrual cycle. তার মানে যদি কোন কোন হরমোনের কম্বিনেশনে কন্ট্রাসেপটিভ পিলস তৈরি হয় যদি আমাদের চায়, তখন কিন্তু আমাদের বলতে হবে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এটা একটা কোয়েশ্চেন যেটা নিতে আসে। ঠিক আছে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, আর আমরা জানি ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরনের দুটো হরমোনই আমাদের কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের ওপর ডিপেন্ড। আর মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে গেলেই নতুন এগ ফর্মেশন হবে, এবং নতুন এগ ফর্মেশন হলেই চান্সেস অফ প্রেগনেন্সি বাড়বে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব যে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, কিভাবে আমরা মানে কনসিস্টেন্সিটা রাখবো। স্টেডি লেভেল অফ ইস্ট্রোজেন and or progesterone in the body as a result of oral contraceptive tricks the pituitary glands into thinking a woman is already pregnant. তুই এই কন্ট্রাসেপটিভে এই দুটো লেভেলকে বডিতে রেখে দিচ্ছিস রাইজ করিয়ে, যাতে পিটুইটারি ভাবে ইউ আর অলরেডি প্রেগনেন্ট। FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আমি বারবার বলেছিলাম ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল ডাউন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিটুইটারির ফলিকল স্টিমুলেটিং হরমোনগুলো যে মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা সেক্রেট হয় আর ফলিকলসগুলো ডেভেলপ করে ফিমেল। তার মানে তুই এই দুটো লেভেলকে রাইজ করিয়ে রেখে তুই পিটুইটারি ভাবছে যে ইউ আর অলরেডি প্রেগনেন্ট, তাহলে FSH এর দরকারই নেই। যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন নাই হয় তাহলে আর নতুন এগ ফর্ম হচ্ছে না, তাহলে ফার্টিলাইজেশন হচ্ছে না। আচ্ছা, অলরেডি প্রেগনেন্ট, স্টপিং it from releasing hormone that stimulate ovulation, that is FSH, and preventing pregnancy. Progesterone promotes the formation of thicker layer of cervical mucus. Cervical mucus is thicker হচ্ছে, which makes it difficult for sperm to reach the uterus and also affect the uterine lining and make it harder for the egg to attach. তার মানে এই যে আমাদের যে প্রোজেস্টেরন লেভেল যখন বেড়ে থাকছে তখন আমাদের মনে রাখতে হবে যে প্রোজেস্টেরন বাড়ার সঙ্গে সঙ্গে ইউটেরিয়ান লাইনিংটা থিকেন হচ্ছে। ইউটেরিয়ান লাইনিং থিকেন হলে মিউকাসটা থিকেন হবে, কারণ বডি অ্যান্টিসিপেট করছে যে প্রেগনেন্ট হয়ে গেছে। মিউকাসটা থিকেন হয়ে গেল, মিউকাসটা থিকেন হলে স্পার্মটা ঢুকতে পারছে না, ন্যাচারালি অটোমেটিক একটা ব্যারিয়ার হচ্ছে। লাইক দিস ওয়ে এটা নিয়ে আমরা আরও ডিসকাস করব, কারণ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এর কম্বিনেশনটা প্রত্যেকবার আসে নিটে। তো এইখান থেকেই আমরা নেক্সট দিন ক্লাসটা শুরু করব, কিন্তু আজকে এইটুকুই রাখবো যে কি কি কম্বিনেশনে কন্ট্রাসেপটিভ পিলস হয়, দ্যাট ইজ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, এবং কি করে এফেক্টিভ হয় ব্লাডের মধ্যে খুব ইজিলি অ্যানালিটিক্যাল হয় ভাব। জাস্ট এত কিছু মুখস্থ করবার নিটের কোয়েশ্চেন এখান থেকে এমন কিছু দেবে না যেটা আমরা পারবো না, উই ক্যান ইজিলি সলভ। কি মনে রাখতে হবে, এই দুটো হরমোনকে আমরা রাইজ করে রাখছি, পিটুইটারি অ্যান্টিসিপেট করছে যে প্রেগনেন্সি হয়েছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন সেক্রিট করছে না, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ যেহেতু ওই দুটো রাইজ হয়েছে ন্যাচারালি এন্ডোমেট্রিয়ামটা থিকেন হয়েছে, সার্ভিক্যাল মিউকাস থিকেন হয়েছে, তার জন্য স্পার্ম এন্ট্রি হচ্ছে না। আর এন্ডোমেট্রিয়াম যদি খুব হার্ডার হয়ে যায় তাহলে কখনোই ব্লাস্টোসিস, যদি ফার্টিলাইজেশন হয়েও থাকে কোনোভাবে, ওর মধ্যে ইমপ্ল্যান্ট হবে না, আর ইমপ্ল্যান্টেশন না হলে প্রেগনেন্সি হবে না, ওটা অটোমেটিক্যালি ফ্যালোপিয়ান টিউব দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে আজকের জন্য। পিলস কিন্তু আমাদের শেষ হলো না, রিমেম্বার দিস।
অল দ্য ভেরি বেস্ট ফর সানডেজ এক্সাম। সবাই পড়াশুনো করে আসবি। হিউম্যান রিপ্রোডাকশন আমি খুব ভালো করে পড়িয়েছি। অল দ্য হরমোনাল কন্ট্রোল ইনক্লুডিং দ্য অ্যানাটমি অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, মেনস্ট্রুয়েশন সাইকেল, কোনো জায়গা থেকে যেন মিস না হয়, অ্যান্ড দ্য রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট, অল দ্য টার্মিনোলজিস আর ইম্পর্টেন্ট। সবাই পড়াশুনো করে রোববারের পরীক্ষা দিবি, ঠিক আছে?